সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, fill in the blanks with the words from the box. বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। You may need to change the form of some of the words. কিছু কিছু ওয়ার্ডের ফর্ম বা ধরন চেঞ্জ হতে পারে। You may need to use one word more than once. তোমাকে একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারেরও প্রয়োজন হতে পারে। তবে সাধারণত 10টি অপশন যদি থাকে সেক্ষেত্রে এটা হয় না, প্রতিটি অপশন একবার করে ব্যবহৃত হয়। এখানে 10টি অপশন রয়েছে। এডুকেশন রিমুভস, শিক্ষা দূর করে থাকে, আওয়ার ইগনোরেন্স, আমাদের অজ্ঞতাকে, অ্যান্ড গিভস আস, এবং আমাদের দিয়ে থাকে, দ্য লাইট অফ নলেজ, জ্ঞানের আলো। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে অফ ব্যবহার করতে হবে। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকা উচিত নয়, বিটুইন মেন অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষের মধ্যে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। ইফ ইউ ডিপ্রাইভ উইমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, আমরা যদি নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের অর্ধেক জনসংখ্যা থেকে যাবে অন্ধকারে, উইল রিমেইন ইন ডার্কনেস। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কোনো উন্নয়ন ঘটানো সম্ভব নয়, এটা পাস্ট পার্টিসিপলে আছে। উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ ছাড়া। সুতরাং দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে, টু এডুকেট দ্য উইমেন ফোক, নারী জাতিকে শিক্ষিত করার জন্য। এই ছিল কোশ্চেন 1। এখন আমরা সমাধান করব কোশ্চেন 2। কোশ্চেন 1 এবং কোশ্চেন 2-র মধ্যে মৌলিক পার্থক্য হলো কোশ্চেন 1-এর জন্য রয়েছে অপশন, কোশ্চেন 2-র জন্য কোনো অপশন নেই, তাই একাধিক যৌক্তিক উত্তর গ্রহণযোগ্য হতে পারে। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স, আধুনিক সভ্যতা বিজ্ঞানের উপহার। সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে, লাইক এ ম্যাজিশিয়ান, একজন জাদুকরের মতো, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। উই কান্ট ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া। মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের অনেক দ্রুত মাধ্যম, লাইক যেমন টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট এটসেট্রা, আর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, এগুলো বিজ্ঞানের মহাবিস্ময়। সাধারণত আমরা সুপারলেটিভের আগে দা ব্যবহার করে থাকি, গ্রেট, greater, greatest. Nowadays, a message can be sent from one corner of the world to another in the twinkle of an eye. আজকাল একটি মেসেজ পাঠানো যেতে পারে পৃথিবীর একটি কর্নার থেকে অন্য একটি কর্নারে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখের পলকে। Science has brought a revolutionary change. বিজ্ঞান এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন, in all fields, সকল ক্ষেত্রে। In the field of medical science, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, blind has got eyes, অন্ধ পেয়েছে চক্ষু, lame has got legs, এবং যিনি পঙ্গু তিনি পেয়েছেন পা, deaf has got hearing power, এবং যিনি বধির তিনি পেয়েছেন শ্রবণ শক্তি। The diseases which were incurable in the past, যে রোগগুলো অতীতে অনিরাময়যোগ্য ছিল, আর নাও ইজিলি কিউরেবল, সেগুলো এখন সহজেই চিকিৎসা করা যায়, সেগুলো এখন নিরাময়যোগ্য। কোশ্চেন 2 শেষ হলো। এখন আমরা এখান থেকে 5টি সেন্টেন্স তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে 3টি অপশন রয়েছে। যেহেতু 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, একই অপশন একাধিকবার ব্যবহার করতেই হবে। দ্বিতীয় কলামে 5টি অপশন রয়েছে, আর তৃতীয় কলামে সবসময় 5টি অপশন থাকে। চলো আমরা সেন্টেন্স তৈরি করি। তবে সেন্টেন্সগুলো যদি আগে পরে হয় কোনো সমস্যা নেই, যথাযথ সেন্টেন্স হলেই হবে। প্রথম সেন্টেন্স 3 নম্বরে লিখলা,
2 নম্বর সেন্টেন্সটি 5 নম্বরে লিখবা, এতে করে কোনো নাম্বার কাটা যাবে না। তবে চেষ্টা করতে হবে একটু সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। নিউজপেপারস আর ইউজফুল টু অল সেকশন অফ পিপুল। সকল সেকশনের মানুষের জন্য নিউজপেপার ইউজফুল, দরকারি। তারপরে আমরা এই সেন্টেন্সটা দিব, দে প্রেজেন্ট আস, তারা আমাদের কাছে উপস্থাপন করে, দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর, বাহিরের পৃথিবীকে আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে আমরা যেমন সব কিছু দেখতে পাই, আয়নার সামনে যা যা রয়েছে, নিউজপেপার আমরা যখন পড়ি তখন সম্পূর্ণ পৃথিবীর খবরাখবর আমরা পেয়ে যাই। ইট হ্যাজ, এটা রয়েছে গ্রেট এডুকেটিভ ভ্যালু টু, শিক্ষামূল্য রয়েছে, শিক্ষণীয় অনেক কিছু নিউজপেপারে রয়েছে। 4 নম্বর সেন্টেন্স, ইট গিভস আস, এটা আমাদেরকে দিয়ে থাকে নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, দেশ এবং বিদেশের নিউজ দিয়ে থাকে। দে আর, তারা রিয়েলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের অপরিহার্য অংশ। 5টি সেন্টেন্স সম্পন্ন হলো। এখন আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করব, রাইট ফর্মস অফ ভার্ব। এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোকে যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে নিচের শূন্যস্থানগুলোতে। যথাযথ ফর্ম ব্যবহার করতে গিয়ে কখনো আইএনজি যুক্ত হবে, কখনো অ্যাজ বা ইয়েস যুক্ত হবে, পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, ক্ষেত্র বিশেষে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হতে পারে, অর্থকে যৌক্তিক করার জন্য নেগেটিভ করারও প্রয়োজন হতে পারে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার্স। প্রথমে আমরা সিদ্ধান্ত নিব এখানে যে আমি ভার্বটা ব্যবহার করব সেটা কি হবে। ইন হলো প্রেপোজিশন, ইনের পর অর্থাৎ প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়, সুতরাং আমরা এখানে যে ভার্বটি ব্যবহার করব তার সাথে আইএনজি যুক্ত করব। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরাই অ্যান্সার মুখস্থ করায় এক্সপার্ট হয়ে থাকে, মেমোরাইজিং অ্যান্সার্স। দে ডু নট মেক নোটস দেমসেলভস, তারা নিজেরা কোনো নোট তৈরি করে না। ডু ডাজ ডিড যখন মেইন ভার্বের আগে থাকবে তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স, তারা এই জিনিসটা তৈরি করিয়ে নেয় তাদের টিউটর দ্বারা, তাদের শিক্ষক দিয়ে। গেট অবজেক্ট, তারপর ভার্ব থাকলে সেটাকে পাস্ট পার্টিসিপল করতে হয়। অধিকাংশ ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুক্ত হয়ে। দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকগণ, এক্সারসাইজ দেয়ার ব্রেইন, তাদের ব্রেইনকে কাজে লাগায় ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য। কোনো চেঞ্জ হবে না। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। দায়ের পরে নাউন ব্যবহার করতে হয়। এখানে আমরা থিঙ্ক আছে, থিঙ্কের সাথে আইএনজি যোগ করে থিঙ্কিং বলবো। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের চিন্তা করার শক্তি ডাজ নট ডেভেলপ, উন্নতি হয় না। ইতিমধ্যে আমি বলেছি ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের কোনো দখলদারিত্ব থাকে না, ভাষার উপর তাদের কোনো দক্ষতা থাকে না। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অবশ্যই তারা পরীক্ষায় ভালো করে থাকে, মুখস্থ বিদ্যার জুড়ে তারা পরীক্ষায় ভালো করে থাকে। বাট ফর দিস, কিন্তু এটার জন্য, দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, এটার জন্য তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না, কৃতিত্ব দাবি করতে পারে না, কারণ এটা তারা মুখস্থ করেছিল, পরীক্ষায় কমন পড়েছে, ভালো রেজাল্ট করেছে। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, এই রেজাল্ট তাদের পরবর্তী জীবনে কোনো সাহায্য করে না, কোনো সহযোগিতা করে না। এই ছিল কোশ্চেন 4। আমরা এখন ন্যারেশন সমাধান করব। ন্যারেশন সমাধান করার পূর্বে সম্পূর্ণ ন্যারেশনটি পরে দেখতে হবে কে কোন অংশ বলেছে। I've got GPA 5 in the SSC examination, said আবির। আবির বলল আমি এসএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছি। আমি তখন কি বললাম, কংগ্রাচুলেশনস ব্রাদার, আই সেইড। হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তাকে আবার প্রশ্ন করলাম তুমি এখন কি করতে চাও। আই উইশ টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ, আমি একটা স্বনামধন্য কলেজে পড়াশোনা করতে চাই। আবির রিপ্লাইড। চলো আমরা এটা এখানেই সমাধান করি। যথারীতি রিপোর্টিং ভার্ব টোল্ড ব্যবহার করা হয়েছে।
যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন আমরা টোল্ড ব্যবহার করি। কানেক্টর হিসেবে দ্যাট দেওয়া হয়েছে। আবির আমার সাথে কথা বলছে, এই জন্য বলছি আবির টোল্ড মি দ্যাট। কি বলেছে? আই হ্যাভ গট। আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, তারপর গট বা গটেন যে কোনো একটা লিখলেই হবে। আছে আই, হয়ে গেল হি। আবির বলেছে আমি পেয়েছি জিপিএ 5। আমি কি বলবো নিজের ভাষায়? আবির বলল যে সে জিপিএ 5 পেয়েছে। তাহলে আমরা আয়ের পরিবর্তে হি বললাম, টেন্সের পরিবর্তন করলাম, যথাযথভাবে হয়ে গেল। আমি তাকে ভাই বলে সম্বোধন করেছি। এরকম সম্বোধক যদি থাকে তখন আমরা এই স্ট্রাকচারে দিব অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ, যেটা বলে সম্বোধন করা হয়েছিল সেটা। আবার বলছি অ্যাড্রেসিং, তারপর অবজেক্ট মানে যাকে সম্বোধন করা হয়েছে, অ্যাজ যা বলে সম্বোধন করা হয়েছে। দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। আই এক্সক্লেমড উইথ জয়। নিশ্চয়ই আমি আনন্দিত হয়েছি। অ্যান্ড কংগ্রাচুলেটেড হিম। কংগ্রাচুলেশন যদি থাকে তখন এই স্ট্রাকচারেই বলতে হবে। প্রশ্ন করলে আক্স ব্যবহার করতে হয়। দেখতে হবে কোন ধরনের প্রশ্ন। প্রশ্ন দুই ধরনের রয়েছে। ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডব্লিউ এবং এইচ, তাহলে সেটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলে। আর যে প্রশ্ন উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। ডব্লিউএইচ কোশ্চেন হলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আক্সড ব্যবহার করব এবং দ্যাটের জায়গায় ঠিক ওই ওয়ার্ডটাই, ডব্লিউএইচ ওয়ার্ডটাই ব্যবহার করব। আমরা যখন ন্যারেশন পরিবর্তন করব তখন সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যাবে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, ওয়ার্ডের পরে কিন্তু সাবজেক্ট নেই, একটি সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট। কিন্তু ন্যারেশন করার পর ওয়ার্ডের পরেই, মানে ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই সাবজেক্ট দিয়ে দিব। হোয়াট হি ইন্টেন্ডেড। ডু আনা হয়েছিল প্রশ্ন করার জন্য, এখন তো আর প্রশ্ন নেই, ডু চলে গেল, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে গেল। নাও থাকলে দেন ব্যবহার করতে হয়। আবির রিপ্লাইড দ্যাট। প্রশ্ন উত্তরে রিপ্লাই হয় আই উইশ, হি উইশড। টেন্সের পরিবর্তন হয়েছে টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ, আর কোনো পরিবর্তন নেই। এই ছিল ন্যারেশনের উত্তর। আমরা এখন সমাধান করব ট্রান্সফরমেশন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে রয়েছে 10 মার্কস। ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো যেমন আমরা ন্যারেশনে দেখেছিলাম, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব থাকবে, তাই আমরা এই সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে যাব। সেন্টেন্সটি যেহেতু হাবোধক, আমরা নাবোধক করব। তাহলে উত্তরটি কি হচ্ছে? ইজ নটকে সংক্ষেপ করে আমরা ইজেন্ট বলবো। ইজেন্ট ইন্টারনেট এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তারপর বি নম্বর সেন্টেন্স, ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। ইনফরমেশনকে দ্রুত গতিতে ট্রান্সফার করার একটি মাধ্যম। কমপ্লেক্স করতে হবে, তার মানে হলো এটাকে আমরা দুটি সাবজেক্ট দুটি ভার্ব স্ট্রাকচার তৈরি করব। তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ এ স্পিডি সিস্টেম। এটা একটি দ্রুতগতির সিস্টেম পদ্ধতি, হুইচ ট্রান্সমিটস ইনফরমেশন। একটু কৌশলে এটাকে কমপ্লেক্স করতে হবে। সরাসরি রুলস দিয়ে এটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। আমার টার্গেট হলো কমপ্লেক্সের যে বৈশিষ্ট্য, অর্থ ঠিক রেখে সেই বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা। ইট ইজ সাবজেক্ট রয়েছে, ইট ইজ এ স্পিডি সিস্টেম, একটি ক্লোজ অর্থাৎ সাবজেক্ট ভার্ব রয়েছে। আবার কি রয়েছে? দ্যাট ট্রান্সমিটস ইনফরমেশন, আবারও সাবজেক্ট ভার্ব রয়েছে। এই দ্যাটটা এখানে কনজাংশন এবং সাবজেক্ট দুইটা হিসেবেই কাজ করছে। সাধারণত এই ধরনের ক্লোজকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়ে থাকে, অর্থাৎ একটি কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য আছে আর ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী অর্থ অপরিবর্তিত আছে। ইট ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে নট অনলির জায়গায় বোথ এবং এখানে বাট অলসোর জায়গায় অ্যান্ড বসিয়ে দিব, তাহলেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ডি নম্বর সেন্টেন্স, এ ম্যান হ্যাজ এন ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লিঙ্ক সুন। যেহেতু অ্যান্ড রয়েছে, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। একটি সাবজেক্ট একটি ভার্ব এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা হ্যাভিং বলবো আর অ্যান্ডটাকে তুলে দিব, তাহলেই কিন্তু সিম্পল হয়ে যাচ্ছে। এ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন
gets a link soon. Many educational institutions are greatly benefited through the use of internet. কমপ্লেক্স করতে হবে। বি নম্বরও আমরা কমপ্লেক্স করেছিলাম। দুটি সাবজেক্ট দুটি ভার্ব তৈরি করতে হবে, অর্থ আবার অপরিবর্তিত রাখতে হবে। এটা কয়েকভাবেই করা যায়। প্রথম উত্তরটি হলো মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড অ্যাজ দে ইউজ ইন্টারনেট। একটি অ্যান্সার। আরেকটি অ্যান্সার এরকম হতে পারে ইট ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট থ্রু হুইচ, যার মাধ্যমে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড। A student can visit all the renowned libraries of the world without going there. প্যাসিভ করতে হবে, তার মানে এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে থাকলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটি অংশে বিভক্ত করতে হবে। A student সাবজেক্ট, ক্যান ভিজিট ভার্ব, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা হলো অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে ফেলব। আর অবজেক্ট বের করার সহজ উপায় হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি ভিজিট করবে? অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা আমরা শুরুতেই নিয়ে আসব। অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বি ভিজিটেড। প্যাসিভ করার জন্য বি ভার্বের প্রয়োজন হয়। মেইন ভার্বের আগে আমরা বি দিব, কারণ এখানে মডাল ভার্ব রয়েছে, মডালের সাথে বি নিজেই বসে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। অধিকাংশ ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুক্ত হয়ে। তাহলে আমাদের অ্যান্সারটি কি দাঁড়ালো? অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বি ভিজিটেড বাই এ স্টুডেন্ট উইদাউট গোয়িং দেয়ার। ইট প্লেজ এন ইফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স। এক্সক্লেমেটরি করতে হবে। এখানে ভার্ব হলো প্লেস, তারপরে দেখতে পাচ্ছি আর্টিকেল আছে। আর্টিকেল থাকলে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব। হোয়াট অ্যান ইফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স ইট প্লেস। সাবজেক্ট এবং ভার্ব ইট এবং প্লেস চলে যাবে সবার শেষে, যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটি স্ট্রাকচার, একটি বৈশিষ্ট্য। ই-কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স। সুপারলেটিভ রয়েছে, কম্পারেটিভ করব, সাবজেক্ট পরিবর্তন হবে না। পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হয়ে থাকে। ই-কমার্স হ্যাজ বিকাম মোর পপুলার। মোস্ট পপুলারের কম্পারেটিভ ফর্ম হলো মোর পপুলার। যেহেতু ওয়ান অফ দ্য ছিল, আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব। দেন মোস্ট আদার টপিকস টু দ্য কাস্টমার্স। এখানে দেন মোস্ট আদার যুক্ত হবে। কম্পারেটিভ ফর্মের পর সাধারণত আমরা দেন ব্যবহার করে থাকি, আর এই বিশেষ স্ট্রাকচার হওয়ার কারণে দেন মোস্ট আদার ব্যবহার করা হয়েছে। ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইদাউট গোয়িং টু মার্কেট। এটা কাস্টমারকে সাহায্য করে থাকে মার্কেটে না গিয়েই কোনো জিনিস সহজে ক্রয় করতে। তাহলে আমরা অ্যান্ড অর বাট এগুলো দিয়ে কম্পাউন্ড করব। তাহলে আমরা কি বলতে পারি? ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি বাট দে ডোন্ট নিড টু গো টু মার্কেট। কিন্তু তাদের মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই। হোয়াট অ্যান অ্যামাজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। অ্যাসার্টিভ করতে হবে। এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই স্ট্রাকচারে রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শুরুতে বসে। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বকে শুরুতে নিয়ে আসব। ইট ইজ। তারপর কি করব? এখান থেকে ওয়াট চলে যাবে, অ্যাডজেক্টিভের আগে ভেরি আসবে, তাহলে এটা এ হয়ে যাবে। ইট ইজ এ ভেরি অ্যামাজিং মাইলস্টোন। তারপর যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটা যুক্ত করে দিব। তাহলেই আমরা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটি পেয়ে যাব। জি নম্বর যা করেছিলাম এক্সক্লেমেটরি, আমরা ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম, যেহেতু ভার্বের পরে আর্টিকেল আছে, তাহলে এখানেও আমরা সেই কাজটা করব। ওয়ার্ড বাদ দিয়ে দিব আর একটা ভেরি দিতে হবে। ট্রান্সফরমেশন শেষ হলো। এখন আমরা সেন্টেন্সকে কমপ্লিট করব। সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া আছে। গ্রামাটিক্যাল রুলস এবং লজিক দুটার সমন্বয়ে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। আনলেস মানে হলো যদি না, ইফ নট। তাহলে দেখতে পাচ্ছি ইফ যুক্ত অংশ, সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। সুতরাং অন্য অংশে সাবজেক্ট দিব, শ্যাল, উইল, ক্যান, মে দিব। তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব।
আর নেগেটিভ করার প্রয়োজন হলে আমরা নট ব্যবহার করব। যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমি পরীক্ষায় পাশ করবে না। ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। ওয়ার্ক ফাস্ট লেস্ট, লেস্টের পরেও একটা নির্দিষ্ট স্ট্রাকচার ব্যবহার করতে হয়। সাবজেক্ট ব্যবহার করব, শুড অথবা মাইট ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। লেস্টের আগে কোন টেন্স আছে তা দেখার প্রয়োজন নেই। লেস্ট মানে আশঙ্কা করা, দ্রুত হাঁটো অন্যথায় তুমি ট্রেনটা মিস করতে পারো, এরকম একটা আশঙ্কা প্রকাশ করা হবে। ইউ শুড মিস দ্য ট্রেন। হি উইল সুইম আফটার, আফটারের আগে যদি ফিউচার টেন্স থাকে, আফটারের পরে হবে প্রেজেন্ট টেন্স। সে সাঁতার কাটবে আফটার হি কামস হোম, বাড়ি আসার পর। এটি একটি প্রবাদ, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় অথবা সন্ধ্যা হয়। ডেঞ্জার অফেন কামস ওয়্যার ইট ইজ ফিয়ার্ড। এই ধরনের প্রবাদগুলো মুখস্থ রাখতে হবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে প্রায় প্রবাদ এসে থাকে। উই শুড টেক এ রেস্ট, আমাদের বিশ্রাম নেওয়া উচিত। সো দ্যাট, সো দ্যাটের পরে একটি কমন স্ট্রাকচার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট ক্যান অথবা কুড, তারপর ভার্বের বেস ফর্ম। সো দ্যাট অর্থ হলো যাতে বা যাতে করে, যেন, যার ফলে, এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আমাদের বিশ্রাম নেওয়া উচিত সো দ্যাট, যাতে করে আমরা নিজেদেরকে একটু সজীব করে নিতে পারি, সতেজ করে নিতে পারি। 7 নম্বর এখানেই শেষ হলো। এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করব। সামনে যদি কিছু যুক্ত হয় তাকে প্রিফিক্স বলা হয়, পেছনে কিছু যুক্ত হলে তাকে সাফিক্স বলা হয়। কোন ধরনের প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হবে নির্ভর করবে কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে বানাতে হবে, কোন ধরনের অর্থ তৈরি করতে হবে তার উপর ভিত্তি করে। যেমন এখানে রয়েছে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। ত্রুটিপূর্ণ সেন্টেন্স, ইনভেন্ট হলো ভার্ব, আমাকে এখানে এ রয়েছে, নাউন বানাতে হবে। এছাড়া এটা কিন্তু পড়লেই বোঝা যায় যে এটা ইনভেনশন হবে। যারা ইংরেজি বেশি বেশি করে পড়ে তারা কিন্তু এটা এমনিতেই অ্যান্সারটা পারবে। মডার্ন সায়েন্সের বিখ্যাত একটি আবিষ্কার হলো মোবাইল ফোন। যারা ব্যবহার করে তাদেরকে কনজিউমার বলা হয়। এখানে কনজিউম আছে, তাহলে আমরা কনজিউমার্স বলবো। কমন জিনিস, যিনি ড্রাইভ করেন তিনি ড্রাইভার, যিনি রিড অর্থাৎ পড়েন তিনি রিডার, যিনি শুনেন লিসেন লিসেনার, রান দৌড়ানো, যিনি দৌড়ান রানার। সুতরাং এখানে কনজিউমার হবে। আর প্লুরাল করার জন্য একটি এসও আমরা যুক্ত করে দেব। দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহারকারীরা আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পিপল আর গেটিং বেনিফিটস, মানুষ এখন বেনিফিটস পাচ্ছে, উপকার পাচ্ছে। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট, কিন্তু দুঃখজনক যে, অর্থ মিলানোর জন্য এখানে বাট আছে, মানে বিপরীত সেন্সের কিছু বলতে হবে। ফরচুনেট হবে না, হবে আনফরচুনেট। এটা দুঃখজনক যে মোবাইল ফোন সামটাইমস, মোবাইল ফোন মাঝে মাঝে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা বিকামস হবে, বিই যুক্ত হবে, প্রিফিক্স যুক্ত হলো। এ কজ অফ হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে থাকে। স্পেশালি দ্য চাইল্ড আর, চাইল্ড হবে না, এখানে প্লুরাল দেওয়া আছে, চাইল্ডের বহুবচন চিলড্রেন। দ্য চিলড্রেন আর এফেক্টেড মাচ, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, সায়েন্স কথাটা ঠিক ছিল, কিন্তু এখানে প্রিফিক্স সাফিক্স কিছু একটা ব্যবহার করতেই হবে। তাহলে আমরা এই সায়েন্সকে বলবো সায়েন্টিস্ট। বিজ্ঞানীদের মতে মোবাইল ফোন কজেস ব্রেইন টিউমার্স, জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার অনিরাময়যোগ্য রোগ। কিউরেবল, ইনকিউরেবল, প্রিফিক্স এবং সাফিক্স দুটিই যুক্ত হবে। ই হয়ে যাবে এ বি এল ই। ইনকিউরেবল ডিজিজেস, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করেন। ভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি, ভিজিবল না, দেখা যায় না, যেই তেজস্ক্রিয়তা বের হয় সেটাকে আমরা দেখতে পাই না, তাহলে ইনভিজিবল হবে। আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কজেস অনিরাময়যোগ্য। রিপেয়ারেবল আছে, ই রিপেয়ারেবল হবে, আইআর যুক্ত হলেই নেগেটিভ অর্থ হয়ে গেল। অনিরাময়যোগ্য, অপূরণীয়, ড্যামেজ করে থাকে হিউম্যান বডি। দে সে দ্যাট, তারা বলে থাকেন,
সরকার, সরকারের ইংরেজি গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস। সরকারের উচিত এই রেডিও অ্যাক্টিভ যে সোর্সগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা। কোশ্চেন ট্যাগ তৈরি করতে হবে। সেন্টেন্স যদি হাবোধক হয় কোশ্চেন ট্যাগ হবে নাবোধক। সেন্টেন্স যদি নাবোধক হয় কোশ্চেন ট্যাগ হবে হাবোধক। কোশ্চেন ট্যাগে দুটি জিনিস মনে রাখতে হবে, সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় এবং সাবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহার করা হয়। নেগেটিভ করার জন্য সাহায্যকারী এবং নট সবসময় শর্ট ফর্ম ব্যবহার করতে হয়, কারণ দুটি ওয়ার্ডের বেশি ব্যবহার করা যায় না। নটকে যদি আমি আলাদা রাখি তাহলে 3টি ওয়ার্ড হয়ে যাবে। এভরিবডি থাকলে দে নিতে হয়। ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও ডাজ নিতে পারবো না, কারণ দের সাথে ডাজ বসে না। তাহলে আমরা কি নিব? ডু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্বের সাথে এস থাকলেই ডাজ নেওয়া যাবে না, নির্ভর করবে সাবজেক্ট চেঞ্জ হলো কিনা। তাহলে আমরা নিব ডু। নেগেটিভ করার জন্য ডন্ট এবং এভরিবডির পরিবর্তে দে। উত্তর হলো ডন্ট দে। হার্ডলি নাবোধক শব্দ, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এ নম্বরের মতোই। তাহলে আমরা নিব ডু উই। নাথিং, নাথিং থাকলে ইট নিতে হয়, আবার নাথিং কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ওয়াজ ইট। ডোন্ট ডিস্টার্ব মি। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ আদেশ নিষেধ অনুরোধ এরকম সেন্টেন্স যদি থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, এরকম সেন্টেন্স থাকলে আমরা উত্তর লিখে দিব উইল ইউ। কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে এটার জন্য অবধারিত উত্তর হবে শ্যাল উই। আশা করি কোশ্চেন ট্যাগ তোমরা বুঝতে পেরেছ। চলে যাচ্ছি 10 নম্বর। সুইটেবল কানেক্টর ব্যবহার করতে হবে। যেহেতু নির্দিষ্ট কোনো কানেক্টর নেই, যৌক্তিক একাধিক উত্তরও গ্রহণযোগ্য হতে পারে, কারণ অনেক কানেক্টর রয়েছে যেগুলো একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপুল। সব ক্লাস, সব শ্রেণীর মানুষের জন্য মর্নিং ওয়াক, সকালবেলা হাঁটা একটি ভালো অভ্যাস। যদিও এটা সিম্পল, দো ইট ইজ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি। বোথ আছে, তাহলে এখানে আমরা অ্যান্ড বসাবো। নট অনলি বাট অলসো এগুলো যেমন একসাথে হয়, বোথ, অ্যান্ড, আইদার অর, নাইদার নর, এই ধরনের যে কোরিলেটিভ কনজাংশনগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। শুধু ফিজিক্যালি নয়, মেন্টালি স্বাস্থ্যের জন্য এটা ভালো। সিন্স দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। সিন্স মানে যেহেতু, অ্যাজও দেওয়া যাবে। যেহেতু সকালবেলার বাতাস সতেজ থাকে, ফ্রেশ থাকে এবং যে কোনো প্রকার শব্দ দূষণ এবং পলিউশন থেকে মুক্ত থাকে, ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটা আমাদেরকে সুস্থ রাখে, স্বাস্থ্যবান রাখে। মর্নিং ওয়াক কস্ট নাথিং, মর্নিং ওয়াকের জন্য কোনো খরচ হয় না, বাট গিভস মোর, কিন্তু অনেক কিছু দিয়ে থাকে। সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সুতরাং আমাদের উচিত সকালবেলা হাঁটার অভ্যাস তৈরি করা। গ্রামারের সর্বশেষ প্রশ্ন, কোশ্চেন 11। পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ন্যারেশন যারা ভালো বুঝে থাকো তাদের জন্য এটা খুব সহজ। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দ্য টিচার সেড টু দ্য গার্ল। সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, এটা আমরা নিশ্চয়ই জানি। এখানে আমরা একটা কমা দিব, কারণ আমি কোটেশন মার্ক শুরু করব। কোটেশন মার্ক শুরু করার আগে যদি ওই কোটেশন মার্কটি কে বলেছে সামনে উল্লেখ থাকে, তাহলে কমা দিয়ে কোটেশন মার্কটি শুরু করতে হয়। কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? প্রশ্ন করেছে, তাহলে কি দিতে হবে? অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং টিচারের কথা এখানে শেষ হলো। তাহলে কোটেশন মার্কটি ব্যবহার করলাম। ইয়েস স্যার, আই থিঙ্ক সো। এই অংশটাও কিন্তু কোটেশন মার্কের ভিতর যাবে, কারণ এই উত্তরটা দিয়েছে মেয়েটি। তাহলে আমরা কোটেশন মার্কের ভিতর এটা নিয়ে যাই। যথারীতি ক্যাপিটাল লেটার কোটেশন মার্কের ভিতর। ইয়েস স্যার, ইয়েস, নো এগুলো থাকলে সাধারণত কমা ব্যবহার করা হয়, কমা দিয়ে দিলাম। স্যার বলে সেন্টেন্সটা শেষ করেছে।
তারপর আই তো এমনিতেই ক্যাপিটাল লেটার হয়, তাছাড়া সেন্টেন্সের শুরু আই থিঙ্ক সো, এই জায়গায় কিন্তু এখন আর ফুল স্টপ দিব না, কারণ এই অংশটা যে বলেছে সে কিন্তু পিছনে উল্লেখ আছে। পিছনে উল্লেখ থাকলে ফুল স্টপ বসে না, আর সামনে উল্লেখ থাকলে কমা দিয়ে শুরু করতে হয়। কমার একটা ব্যাপার থেকেই যায়। সেড দ্য গার্ল, তাহলে এই জায়গায় আমরা ফুল স্টপ দিলাম। তখন টিচার তাকে বলছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। টিচারের কথা শেষ হয়েছে, তাহলে আমরা ফুল স্টপ দিয়ে কোটেশন মার্ক দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, এটাও কিন্তু কোটেশন মার্কের ভিতর যাবে, ক্যাপিটাল লেটার। কোটেশন মার্কের ভিতর ক্যাপিটাল লেটার হয়, কমা ব্যবহার করতে হবে। কাউকে যখন কোনো কিছু বলে সম্বোধন করা হয় কমা ব্যবহার করতে হয়, এখানেও কমা হবে, যদিও সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, কারণ যে বলেছে সে কিন্তু পিছনে, তাই আমরা এখানে আর ফুল স্টপ দিতে পারলাম না। সেড দ্য গার্ল, এখানে ফুল স্টপ, টিচারের কথা আবার শুরু। টিচার বলছে মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এম বড় হাতের, মে আল্লাহ, আল্লাহর এ সবসময় ক্যাপিটাল লেটার। আল্লাহর পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় সেটাও ক্যাপিটাল লেটার। আল্লাহর গুণবাচক কোনো শব্দ যদি থাকে সেটাও ক্যাপিটাল লেটার। আল্লাহ তোমাকে আশীর্বাদ করো, তোমার সহায় হোক। কি দিব এখানে? কমা দিব। কমা দেওয়ার কারণ হলো এই কোটেশন মার্কের ব্যক্তিটা পিছনে রয়েছে, সেড দ্য টিচার, এই জায়গায় ফুল স্টপ দিয়ে দিব। এই হলো ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের যথাযথ ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে আসলাম রাইটিং পার্টে। দেখব রাইটিং পার্টে কি কি ছিল। সাপোজ ইউ আর অমল বড়ুয়া, ইউ হ্যাভ রিসেন্টলি পাসড এইচএসসি। মনে করো তুমি অমল বড়ুয়া, সম্প্রতি তুমি এইচএসসি পাস করেছো। তুমি একটা জব অ্যাডভার্টাইজমেন্ট, চাকরির বিজ্ঞাপন দেখেছো জাতীয় পত্রিকায়, যে সেখানে একটা শূন্য পদ রয়েছে ফর দ্য পজিশন অফ এ সেলসম্যান। সেলসম্যানের একটি পদের জন্য ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটি উৎপাদনশীল কোম্পানির জন্য। নাও রাইট এ সিভি। এখন তোমাকে সেই পদের জন্য একটা সিভি লিখতে হবে, জীবন বৃত্তান্ত লিখতে হবে, কারিকুলাম ভিটা লিখতে হবে উইথ এ কভার লেটার। সামনে যে অ্যাপ্লিকেশনটা থাকে তাকে কভার লেটার বলা হয় ফর দ্য পোস্ট। তাহলে সিভির জন্য সাধারণত 1 পৃষ্ঠা নিলেই ভালো। এখানে অবশ্য বলেনি যে 1 পৃষ্ঠা শেষ করতে হবে, না বললে 2 পৃষ্ঠা ব্যবহার করা যায়, আর বললে 1 পৃষ্ঠাতে ব্যবহার করা ভালো। অর্থাৎ কভার লেটার, সিভির সামনে যে অ্যাপ্লিকেশন তার জন্য 1 পৃষ্ঠা, সিভির জন্য 1 পৃষ্ঠা, তুমি ব্যবহার করবে 2 পৃষ্ঠা। মার্কস 8। তারপর একটি অ্যাপ্লিকেশন, সাপোজ ইউ আর মুন্না অর মুন্নি। মনে করো তুমি মুন্না অথবা মুন্নি, এ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট এমসি একাডেমি সিলেট। গভর্নমেন্ট এমসি একাডেমি সিলেটের একজন শিক্ষার্থী। ইউ ডোন্ট হ্যাভ এ কম্পিউটার ক্লাব ইন ইউর স্কুল। তোমার স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই। নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার। এখন তোমার প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো টু সেট আপ এ কম্পিউটার ক্লাব, একটি কম্পিউটার ক্লাব স্থাপন করার জন্য। মার্কস 10। 14 নম্বরে একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি ছিল দ্য লাইফ অফ এ ফার্মার। মার্কস 10। যথারীতি 15 নম্বরে একটি কম্পোজিশন, কম্পোজিশনের বিষয় ছিল ইউর ফেভারিট গেম। 250 ওয়ার্ড বা তার আশেপাশে লিখতে হবে। মার্কস ছিল 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি দেখতে পেলে আশা করি ভিডিওটি তোমাদের সহায়ক হবে। এছাড়া বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তর কিন্তু এই চ্যানেলে রয়েছে। তোমাদের সুবিধার্থে ফার্স্ট পেপারের ভিডিওগুলো দিয়ে একটি প্লেলিস্ট বানানো হয়েছে এবং সেকেন্ড পেপারের ভিডিওগুলো দিয়েও আরেকটি প্লেলিস্ট বানানো হয়েছে। দুটি প্লেলিস্টের লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল সফলতা কামনা করছি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।